আসসালামু আলাইকুম। কক্সবাজারের চকরিয়ায় ডুল হাজারায় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত। কতই বা বয়স হয়েছিল? এইচএসসি পাশ করে কমিশনে যোগ দেয়। 6 মাসের ট্রেনিং শেষে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপর লেফটেন্যান্ট, 1 বছর পরে লেফটেন্যান্ট। সর্বোচ্চ বয়স 22-23 বা 25। তো এই সেকেন্ড লেফটেন্যান্ট তানজিম মারা গেছে কক্সবাজারে চকরিয়ায় ডাকাতদের, এখানে লিখেছে ওরা সন্ত্রাসীদের হামলায়, বেসিক্যালি ডাকাতের হামলায় মারা গেছে। তো চ্যানেল 24 এর এই যে ডুল হাজারিয়া সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত, এইটা একটা প্ল্যাকার্ড আকারে প্রকাশ করা হয়েছে এবং সেই প্ল্যাকার্ডটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। এখন এটার মূল ঘটনাটা আগে শুনাই আমরা। মূল ঘটনাটা কি জানতে হবে। মূল ঘটনা হচ্ছে যে ওইখানে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হামলা হবে, এটা তারা আগে থেকে টের পেয়ে যায়। তো তারা স্থানীয় আর্মি ক্যাম্পে এটা জানায় এবং ডাকাত দল যখন হামলা করে তখন আর্মি ক্যাম্প থেকে আর্মিরা সেখানে যায় ওদেরকে ধরার জন্য। এবং একটা পর্যায়ে ডাকাতরা পালিয়ে যেতে সমর্থ হয়, কিন্তু দুইটা ডাকাত উল্টা দিকে দৌড় মারে। যখন উল্টা দিকে দৌড় মারে ওইখানকার দুইটার একটারে এই লেফটেন্যান্ট তানজিম ধরে ফেলে। কিন্তু অঘটন ঘটে তখনই যখন লেফটেন্যান্ট তানজিম ওই ডাকাতকে ধরে, তখন সেই ডাকাত এলোপাথারি লেফটেন্যান্ট তানজিমের মাথায় এবং গলায় ছুরি চালায়। তো সেই ছুরিকাঘাতে আসলে লেফটেন্যান্ট তানজিম পড়ে যায় এবং ডাকাতটা পালিয়ে যায়। পরবর্তীতে অবশ্য 3জন ডাকাতকে আটক করা হয়েছে, যা হবার ততক্ষণে হয়ে গেছে। লেফটেন্যান্ট তানজিম স্পট ডেড। অত্যন্ত দুঃসাহসিক একজন আর্মি অফিসার, সে ডাকাতকে মানে নিজের জান পরোয়া না করে ডাকাতকে জাবড়ে ধরে। সেই জায়গা থেকে সেই তার দুঃসাহসিক ঘটনায় সে আসলে শহীদ হয়েছে। কিন্তু এই ঘটনাকে একটু অন্যদিকে মোড় নেবার জন্য অনেকে প্রচেষ্টা চালাচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছে এটা পাহাড়ে ঘটেছে, পাহাড়ি সন্ত্রাসীরা এটা করেছে। তো অনেকে এটাও বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে যদি অন্য কোনো সরকার হইতো, এতক্ষণে পাহাড়ে এই সন্ত্রাসীদের মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিত, আরো কিছু আর্মি সেখানে ডিপ্লয় করা হইতো। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু মূল ঘটনা কিন্তু এটা না। মূল ঘটনা কিন্তু উল্টাটা। তো এইভাবে বিভিন্ন প্রোপাগান্ডা যাদের ছড়ানোর চেষ্টা করার কথা, তারা কিন্তু কোনো প্রকার হাল ছেড়ছে না, কোনো প্রকার ফাঁক রাখছে না, কোনো প্রকার ত্রুটি রাখছে না প্রোপাগান্ডা ছাড়াইতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমেরিকাতে আছেন। এখন ইলিয়াস সাহেবের এক ভিডিওতে দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকায় যাবে তখন নাকি শেখ হাসিনা দেশে ঢুকে যাবে এবং ক্ষমতা দখল করবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর দেশে ঢুকতে দিবে না। এটা আওয়ামী লীগের কিছু নেতারা বলা বলি করছে। দেখেন, এই ধরনের প্রোপাগান্ডাও ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভালো কথা। এখন মানুষ সচেতন, মানুষ বোঝে। আগে মানুষ শোনার পর মানুষ এটা অথেন্টিক কিনা, এই সংবাদটা সঠিক কিনা, এই বিষয়ে খোঁজ খবর নেয়। এখন মানুষকে যা ইচ্ছা তাই বইলা বিশ্বাস করাই দিবেন, সেটা কিন্তু সম্ভব না, এটা আর পসিবল না। যাই হোক, গুজবের কথা বললাম, এবার একটা ভালো কথা বলি আপনাদের সাথে, ভালো একটা ইনফরমেশন শেয়ার করি ছাত্রদের জন্য, যেটা খুব উপকারী। আপনারা জানেন আগে ছাত্রদের সপ্তাহে 5 দিন সকাল সন্ধ্যা হাফ ভাড়া ছিল। এখন সেটা সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত হাফ ভাড়া নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে নিরাপদ সড়ক এবং অন্যান্য সংগঠনের। সেই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটা সিদ্ধান্ত ওইখানেই কার্যকর করা হয়েছে যে ছাত্রদের সপ্তাহে 7 দিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত হাফ ভাড়া। খুবই ভালো একটা সংবাদ। আরো একটা ভালো সংবাদ আজকে পাইলাম। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে এখন থেকে প্রবাসীদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। শুধুমাত্র ভিআইপি লাউঞ্জ ছাড়া প্রয়োজনে
ট্রেনিং দিয়ে নতুন কিছু স্টাফ নেওয়া হবে, যে স্টাফদের কাজ হবে এই প্রবাসী যারা আছেন তাদেরকে যাওয়া এবং আসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা। আপাতত মিডল ইস্টের প্রবাসীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে আগামী 1 মাসের মধ্যে। তারপরে স্টেপ বাই স্টেপ ইউরোপের প্রবাসীদের সঙ্গেও এটা অ্যাপ্লাই হবে এবং পরবর্তীতে ভিআইপি লাউঞ্জও সেখানে অ্যাপ্লাই হতে পারে। এই সংবাদটাও খুব ভালো লাগছে। আরো একটা সংবাদ দেখলাম আজকে যে আমাদের সেনাপ্রধান রয়টার্সকে একটা ইন্টারভিউতে বলছে আগামী 1.5 বছর অর্থাৎ 18 মাস ডক্টর ইউনূসকে সে যে কোনো ধরনের সহায়তা করবে। অর্থাৎ আগামী 1.5 বছর যে এই কেয়ারটেকার সরকার থাকছে এই বিষয়ে কোনো আর সন্দেহ রইল না। মানে সেনাপ্রধানের এই ইন্টারভিউ, এই সাক্ষাৎকারের মাধ্যমে এটা পরিষ্কার যে ইউনূস সাহেব আগামী 1.5 বছর থাকছে। এখন কথা হচ্ছে এই 1.5 বছরে শিবির যেটা জামাতের একটা অঙ্গ সংগঠন, তারা কি জামাতকে নতুন করে অর্গানাইজ করতে পারবে কিনা এই 1.5 বছরের মধ্যে? কারণ একটা বিষয় পরিলক্ষিত যে ছাত্র আন্দোলনে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন ছিলেন শিবির নেতাকর্মী, যারা শিবির করতেন। দেখেন, তাতে এইটা নিশ্চিত যে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, আমি এটার যাচাই বাছাই এখনো করতে পারিনি, যদি তাই হয়ে থাকে তাহলে এই ছাত্র আন্দোলনের সফল হওয়ার পেছনে শিবিরের ভূমিকা সবচাইতে বেশি ছিল এবং আওয়ামী লীগের পতনে শিবিরের ভূমিকা অনস্বীকার্য। তাইলে শিবির নিয়ে আমি এই ঢাকা ইউনিভার্সিটিতে 2 জন শিবির নেতার পরিচয় মিলেছে, এই কন্টেন্টটা যখন আমি করি সেই কন্টেন্টে কয়েকটা কমেন্ট এসছে। সেই কমেন্টে দেখলাম যে শিবির নেতাদেরকে আগে যেভাবে পরিচয় করা দেওয়া হইতো আওয়ামী লীগ সরকারের আমলে, যে একটা করে শিবির ধরে ধরে জবাই কর, এই ধরনের একটা প্রোপাগান্ডা চালিয়ে শিবিরদেরকে একেবারে এমন একটা দানবে পরিণত করা হয়েছে যে শিবির শুনলেই মানুষ ভয় পেত। কিন্তু আমার ওই কন্টেন্টের নিচে অনেকে বললো যে আমি শিবির করি না, কিন্তু আমার একাডেমিক লাইফে আমি শিবির বড় ভাইদের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা পাইছি, অনেক নোটস পাইছি, অনেক হেল্প পাইছি, প্রয়োজনে অপ্রয়োজনে তারা আমার পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ একজন শিবির কর্মী যে মানবিক, সে যে পরোপকারী, সে যে অনেস্ট, সে যে দেশপ্রেম আছে তার মধ্যে, এই সমস্ত গুণাগুণ শিবির কর্মীদের মধ্যেও যে আছে, এই বিষয়টা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে মানে খুব শক্তভাবে প্রমাণ মিলল। অর্থাৎ শিবির মানেই যে খারাপ, শিবির মানেই যে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, শিবির মানেই যে দেশ উগ্রবাদী একটা দেশ হিসেবে আমরা পরিচিত হব, এরকম না। শিবিরের যে পরিচয়ে এ পর্যন্ত পাওয়া গেছে, তারা অত্যন্ত ভদ্র, বিনয়ী, সৎ, দেশপ্রেমিক, পরোপকারী। এ পর্যন্ত শিবির সম্পর্কে এই ধরনের কিছু মতবাদ, এই ধরনের কিছু প্রমাণ স্ট্যাবলিশ হয়ে গেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে যে শিবিরকে রক কাটা বাহিনী বলে ঘোষণা করা হয়েছিল বা পরিচয় করে দেওয়া হচ্ছিল, গত ফ্যাসিবাদ সরকারও কিন্তু শিবির যা করেছে তার চাইতেও নিকারজনক কাজ করত। তারা দিন দুপুরে জনসমাগমের মধ্যে মানুষকে ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করেছে। অভিজিৎ হত্যা তার একটা অন্যতম উদাহরণ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে শিবির আর ছাত্রলীগ, এই দুইজনের মধ্যে খুব একটা তফাৎ কিন্তু দেখছি না। শুধু শিবির আর ছাত্রলীগ না, যে কোনো রাজনৈতিক দল এরকম প্রতিহিংসা পরায়ণ হয়েছে। ছাত্রদল, ছাত্রলীগ, শিবির বা কমিউনিস্ট পার্টি, এমন কোন দল নেই যাদের অতীতে এরকম কোনো রেকর্ড নাই। অর্থাৎ খারাপ ভালো সব জায়গাতে আছে, কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ কখনোই আমি সাপোর্ট করি না বা সাপোর্ট করার যোগ্য নয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার
এই 1 মাসে সে দেখেন কতগুলো প্রবলেম ফেস করছে। মানে একটা সরকার তার 5 বছরের আমলে যতগুলো সমস্যা ফেস করে, সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 1 মাসের ভিতরে সেই সমস্যা ফেস করে আসতেছে। কোত্থেকে শুরু করব? সেই বাজার ভাঙা থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদে গন্ডগোল, পাহাড়ে গন্ডগোল, মানে একটার পর একটা শেষ না হইতে আরেকটা, একটা শেষ না হইতে আরেকটা। শুরুতে যখন 5ই আগস্টের পর থেকে একটা প্রপাগান্ডা হইলো যে সংখ্যালঘুদের উপরে নাকি আক্রমণ হচ্ছে, সেখান থেকে শুরু করে প্রতি সপ্তাহে একটার পর একটা ঘটনা ঘটছে, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সাধারণ কাজ করতে বাধা প্রদান করছে। সে সাধারণভাবে স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে তার স্বভাবতই একটা সমস্যা হচ্ছে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে, যে প্রক্রিয়ায়, যে পরিকল্পনায় কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন, একটু ধৈর্য ধরতে হবে, তার প্রতি আস্থা রাখতে হবে। এবং আমাদের সেনাপ্রধান যেহেতু তাকে 18 মাস যে কোনো প্রকার সহযোগিতা করার প্রতিজ্ঞা করেছে, ঠিক তেমনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই 18 মাস সময় দিতে হবে। এই 18 মাস সময়ের পরে আমরা বলতে পারবো যে আসলে তিনি কি করেছেন। একটা ফ্যাসিবাদী সরকারকে আমরা 15 বছর সময় দিয়েছি। এর আগে যারা ক্ষমতা দখল করে ছিলেন তারাও কিন্তু এর চেয়ে বেশি সময় নিয়েছেন। তো এভাবে এক একটা রাজনৈতিক দলকে কিন্তু কম সময় দেওয়া হয় নাই, বা 111-এও কিন্তু তারা অনেক সময় পেয়েছেন। তার চাইতে 18 মাস আমার মনে হয় অনেক কম সময়। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমস্ত সেনাবাহিনী যেভাবে সর্বপ্রকার সহযোগিতা করার প্রতিজ্ঞা করেছে, ঠিক তেমনি একজন সাধারণ নাগরিক হিসেবে তাকে এই 18 মাস সব ধরনের সহযোগিতা প্রদান করা উচিত। এবং যে কোনো ধরনের এইসব প্রোপাগান্ডা, মিথ্যে গুজব, এই জিনিসগুলো প্রতিহত করা উচিত। যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বললাম, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানতে চাই।